বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না অন্তর্বর্তী সরকার। জাতীয় সঙ্গীত ইস্যুতে কথা বলেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালেদ হোসেন। সকালে রাজশাহী বিভাগীয় ইসলামী ফাউন্ডেশনে বিভিন্ন ধর্মাবলম্বী সুধীজনদের সঙ্গে মত বিনিময় সভায় কথা বলেন তিনি। ধর্ম উপদেষ্টা বলেন, বর্তমান সরকার কাজ করছে দেশকে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের পাশাপাশি একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য। জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে মাদ্রাসার শিক্ষার্থীরা, তাই তাদের এখন বড় স্বপ্ন দেখতে হবে। আরও বলেন, সাম্প্রতিক সময়ে দেশে সংখ্যালঘুদের ওপর হামলার কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে সেগুলোর মূল কারণ ছিল রাজনৈতিক, ধর্মীয় নয়। আসন্ন দুর্গাপূজায় প্রয়োজনে মাদ্রাসার শিক্ষার্থীরাও পাহারা দেবে বলে জানান ধর্ম উপদেষ্টা। এগুলো একটা বিতর্ক সৃষ্টির প্রয়াস। আমাদের প্রধান উপদেষ্টাও বারবার বলেছেন, বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় আমরা হাত দেব না। আমরা হলাম ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের দায়িত্ব হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রেস্টোর করা। গণভবনকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করতে কালই কমিটি হচ্ছে। নির্মাণ কাজ শুরু হবে আগামী সপ্তাহে। দুপুরে 3 উপদেষ্টা ভবনটি পরিদর্শনের পর সাংবাদিকদের এসব কথা বলেন। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, বিশ্ববাসীকে ফ্যাসিবাদ সরকারের শেষ পরিণতি জানাতে ছাত্র জনতার আন্দোলনের নিদর্শন তুলে ধরা হবে এ জাদুঘরে। এই তারকাটা আর লাল ইটের দেয়ালে বেষ্টিত ছিল দেশের অন্যতম সুরক্ষিত স্থান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবন। ক্ষমতার অপব্যবহারের ফলে যা পরিণত হয় ছাত্র জনতার চক্ষুশূলে। অবশেষে 5 আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের অবসান হয়। বিজয়ের দিন অনেকেই উল্লাসে ঢুকে পড়েন গণভবনে, কেউ আবার ঘটান ক্ষোভের বহিঃপ্রকাশ। সেখানের অনেক কিছুই পরিণত হয় ধ্বংসস্তূপে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এটিকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্তের পর শনিবার ভবনটি পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। আগামী সপ্তাহের মধ্যে জাদুঘর নির্মাণ কাজ শুরুর আশ্বাস দেন তারা। কমিটি করার মাধ্যমে স্থাপত্য শিল্পী এবং আর্কিটেক্টদেরকে নিয়ে, যারা জাদুঘর বিশেষজ্ঞ আছেন, তাদেরকে নিয়ে একটি কমিটি করে দেওয়ার মাধ্যমে এটার কার্যক্রম শুরু হবে। উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদের শেষ পরিণতি কি হয় পৃথিবীর বুকে সেই নিদর্শন তুলে ধরবে এই জাদুঘর। এই অভ্যুত্থানের সামগ্রিক স্মৃতিটা থাকবে, দিনলিপিতে থাকবে। আমাদের যে শহীদ যারা হয়েছেন এই আন্দোলনে, তাদের স্মৃতি থাকবে, তাদের তালিকা থাকবে। 16 বছরের যে আমাদের যেই নিপীড়ন হয়েছে, যারা গুম হয়েছে, তাদের তালিকা থাকবে। জাদুঘর নির্মাণে দেশ বিদেশের অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নেওয়া হবে, তবে যতটা সম্ভব ভবনটিকে রাখা হবে অপরিবর্তিত। বড় কোনো ধরনের পরিবর্তন করতে গেলে সেই স্মৃতিটা হারিয়ে যাওয়ার শঙ্কা থাকে। এই জন্যই অবশ্যই এই গণভবনকে বর্তমানে আদলে রেখেই কিভাবে জাদুঘরটা করা যায় এবং গণপরিসর হিসেবে এটাকে ডিজাইন করা, যেটা শুধু জাদুঘর এবং গণপরিসর এই দুটোকে একসাথে মিলে পরিকল্পনা করতে হবে। গত 16 বছরে যে ফ্যাসিবাদের জন্ম হয়েছিল তার মূল কেন্দ্রবিন্দু ছিল এই গণভবন। দেশের তরুণ প্রজন্ম চায় নতুন করে এই দেশে আর কোনো ফ্যাসিবাদের জন্ম না হোক। তাই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি হিসেবে এই গণভবনকে দেখতে চান তারা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই আগস্টের সহিংসতায় আহতদের দেখতে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতাল পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে হাসপাতালে গিয়ে তিনি আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন। কর্তৃপক্ষ জানিয়েছে, আন্দোলনে গুরুতর আহত বিশ্ববিদ্যালয় ও কলেজের 8 শিক্ষার্থী সহ অন্তত 11 জন নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে 4 জন রয়েছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে। এ সময় হাসপাতালের পরিচালক কাজী দিন মোহাম্মদ প্রধান উপদেষ্টাকে জানান, আইসিইউতে চিকিৎসাধীন 4 শিক্ষার্থীর মাথায় গুলি লেগেছিল, তাদের অবস্থা উন্নতির দিকে বলেও জানান তিনি। এর আগে 8ই আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েই কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় আহতদের খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান ডক্টর ইউনূস। বিএনপির শীর্ষ 6 নেতা সহ 8 জনকে অর্থ পাচারের অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে দুদক কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মানি লন্ডারিং এর অভিযোগ থেকে অব্যাহতি পাওয়া বিএনপি নেতারা হলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান,
আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু ও যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। এছাড়াও অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন সাবেক শীর্ষ নেতা এম মোর্শেদ খান এবং আব্দুল আওয়াল মিন্টুর ছেলে তাবিদ আওয়াল ও তাফসির আওয়াল। দুদক জানিয়েছে, মামলা চালানোর জন্য তাদের বিরুদ্ধে কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায়নি। 2018 সালে একাদশ সংসদ নির্বাচনের আগে ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। গেল 15 বছর একের পর এক অনিয়মে ভঙ্গুর ব্যাংক ও আর্থিক খাত। বিশ্লেষকেরা বলছেন, সব অনিয়মই হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের মধ্যস্থতায়, যাতে আরও দুর্বল হয়েছে এ খাত। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন, এ খাতে জনগণের আস্থা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সংস্কার করা হবে। গেল 15 বছরে ব্যাংক খাতে অনিয়ম ও দুর্নীতি হয়েছে লাগামহীন। বিশ্লেষকদের মতে এ খাত দুর্বল হওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে খোদ নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংক। তারা বলছেন, সাবেক আমলা ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার গভর্নরের দায়িত্ব পাওয়ার পর ব্যাংক খাতের অবস্থা আরও ভঙ্গুর হয়েছে। বিশেষ ব্যবস্থাপনায় ঋণ পুনঃতফসিলের সুযোগ, সুদ হারের সীমা বেঁধে দেয়া, সিআরআর সংরক্ষণের হার কমানো, ব্যাংকে পরিবারতন্ত্র প্রতিষ্ঠার মতো স্পর্শকাতর সিদ্ধান্ত নেওয়া হয় বিভিন্ন গোষ্ঠীর দাবির প্রেক্ষিতে। বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে ঋণ নিয়ে হয়েছে নানা কারসাজি ও পাচারের মতো ঘটনা। ঋণ শোধ না করেও কাগজে কলমে খেলাপি মুক্ত থাকার সুযোগ পেয়েছেন কিছু ব্যবসায়ী। কেন্দ্রীয় ব্যাংক শুধু দায়ী না, কেন্দ্রীয় ব্যাংক উৎসাহিত করছে। কেন্দ্রীয় ব্যাংকের এগুলো এই সমস্ত ব্যাপারে আপনার কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ প্রয়োজন ছিল। পারুক না করো, অ্যাটলিস্ট তারা যে হস্তক্ষেপ করতে পারে সেই ধরনের কিছু প্রমাণ রাখা উচিত ছিল। সুশাসন, অভ্যন্তরীণ সুশাসন কিংবা নিরীক্ষকদের কাজ, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নিরীক্ষা, টাকা কোথায় গেল, টাকা কিভাবে ব্যবহৃত হলো, এত টাকা দরকার ছিল কিনা। রাজনৈতিক পট পরিবর্তনের পর সম্প্রতি নতুন গভর্নর হিসেবে দায়িত্ব নেন আহসান এস মনসুর। তিনি জানান, ভবিষ্যতে কেউ যাতে অনিয়ম করতে না পারে সেজন্য সংস্কার করা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকেও। রিফর্মের পার্ট হিসাবে কিন্তু সেন্ট্রাল ব্যাংকেও আমাদেরকে রিফর্ম করতে হবে। দায়বদ্ধতা, আমি অ্যাবসলিউটলি এগ্রি করি, দায়বদ্ধতা সেন্ট্রাল ব্যাংকের, কেন্দ্রীয় ব্যাংকের অবশ্যই আছে, এটা থাকতেই হবে, এবং সেখানে সেন্ট্রাল ব্যাংকের ফেলিওর অবশ্যই হয়েছে। বিশ্লেষকদের মতে ব্যাংক খাতে সংস্কার হতে হবে টেকসই ও জনবান্ধব। একই সাথে অনিয়ম ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিতের তাগিদ দেন তারা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর করার দাবিতে প্রায় 6 ঘন্টা ধরে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান করছেন আন্দোলনকারীরা। ফলে বন্ধ রয়েছে সড়কে যান চলাচল। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি বিক্ষোভকারীদের। দুপুর 1টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন চাকরি প্রত্যাশীরা। সড়ক অবরোধের কারণে সবগুলো সড়কে দেখা দেয় তীব্র যানজট। আন্দোলনকারীরা বলছেন, 162টি দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা কমপক্ষে 35 বছর। বেশ কিছু দেশে কোনো বয়সসীমাই নেই। ভারতসহ উন্নত দেশগুলো অনেক গবেষণা করে আন্তর্জাতিক মানদণ্ড মেনে বয়সসীমা ন্যূনতম 35 বছর করেছে। নতুন বাংলাদেশে এই বৈষম্য মানেন না বলেও জানান তারা। সড়ক অবরোধের কারণে বেলা 11টার দিকে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করেন বিক্ষুব্ধরা। সমাবেশে সারা দেশে চাকরি প্রত্যাশীরা অংশ নেন। আমাদের সরকারি চাকরিতে বয়স 35 করা হোক, এই লক্ষ্যে আমরা আজকে 12 বছর পর্যন্ত সংগ্রাম করে আসছি। আমাদের সংগ্রামে কোনো ডাকে সাড়া দেয়নি। এখানে প্রত্যেকটা অংশগ্রহণকারী এক একজন লিডার, প্রত্যেকে সাধারণ চাকরি প্রত্যাশী। সরকারের উচ্চ মহল থেকে যতক্ষণ না পর্যন্ত কোনো আশ্বাস বা আমাদের সাথে সাক্ষাৎ করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা ব্লকে ছাড়ব না। এ নিয়ে আরো জানাতে রাজধানীর শাহবাগ থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, একটু জানতে চাই, আন্দোলনকারীদের অবস্থানের কারণে আশপাশের যে সড়ক আছে সেগুলোতে কি পরিস্থিতি তৈরি হয়েছে, আর তাদের সরানোর জন্য কোনো উদ্যোগ এখন পর্যন্ত দেখেছেন কিনা আপনি? দেখুন, আপনি এর মধ্যে আসলে জেনেছেন যে বেলা 1টা থেকে মূলত এখানে যারা আন্দোলন করছেন তারা শাহবাগের যে রাস্তাটি, সেই রাস্তাটি আটকে তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো আসলে তুলে ধরছেন। আপনাকে একটু জানিয়ে রাখি যে 1টা থেকে প্রথমে তাদের কর্মসূচি ছিল বিকেল 3টা পর্যন্ত।
সেই 3টা পর্যন্ত তারা সময় বেঁধে দিয়েছিলেন যে সেই পর্যন্ত যদি তাদের দাবি দেওয়াগুলো মেনে না নেওয়া হয় তাহলে তারা সেই আন্দোলন চালিয়ে যাবেন। পরবর্তী সময়ে 3টা থেকে 5টা এবং পরবর্তীতে 5টা থেকে 7টা পর্যন্ত এই বিভিন্ন দফায় দফায় এখানে যারা আন্দোলন করছেন, বিশেষ করে চাকরিতে ন্যূনতম 35 বছর বয়সসীমা যেটি সেটি নিশ্চিত করার জন্য 7টা পর্যন্ত দাবি দেওয়া আসলে তাদের যখন আসলে মেনে নেওয়া হয়নি, তখন এই আন্দোলনের যারা সমন্বয়করা আছেন তারা কিছুক্ষণ আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলে তারা যেটি জানিয়েছেন যে এরই মধ্যে তারা একজন উপদেষ্টা আসিফ নজরুল তার সঙ্গে দেখা করার জন্য এখান থেকে একটি প্রতিনিধি দল সেখানে যাবেন এবং তারা তারপরে সেই উপদেষ্টার সাথে যখন বৈঠক করবেন, বৈঠক শেষে তারা আবার শাহবাগে ফিরে আসবেন। ফিরে এসে তারা তাদের যে কর্মসূচি সেটি চালিয়ে যাবেন, না যদি তাদের দাবিটি আসলে মেনে নেওয়া হয় সেক্ষেত্রে তারা কর্মসূচি প্রত্যাহার করে এই রাস্তাটি ছেড়ে দেবেন। আমরা সেই দুপুর থেকে যেটি আসলে লক্ষ্য করতে পারছি যে শাহবাগ খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা। শাহবাগের একদম প্রত্যেকটি সড়কে এই মুহূর্তে বন্ধ রয়েছে। আমরা এই যারা আন্দোলনটি করছেন তাদেরকে আমরা দেখছি যে বিভিন্ন যে সড়কগুলো আছে সেই সড়কে তারা এক ধরনের ব্যারিকেড দিয়েছেন। সেই ব্যারিকেড দিয়ে তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো আসলে তারা তুলে ধরছেন এবং তারা বলছেন যে এখন সরকারি চাকরিতে বয়সের যে সময়সীমা যেটি বেঁধে দেওয়া আছে 30, এটি আসলে কোনোভাবেই যৌক্তিক নয়। তারা 35 বছর ন্যূনতম বয়সের যে সময়সীমা সেই সময়সীমাটি আসলে চাচ্ছেন। তার কারণ হিসেবে তারা অনেকে বলছেন যে বেশিরভাগ শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন বা সরকারি কলেজগুলোতে পড়াশোনা করেন, সেক্ষেত্রে তাদের অনেক সেশন জটের মধ্যে পড়তে হয়, তাদের এই শিক্ষা জীবনে অনেক সময় নষ্ট হয়। সে কারণে চাকরির প্রস্তুতির জন্য তাদের আরও বেশি সময় প্রয়োজন। সেই জন্যই তারা এই যে 35 বছরের যে সময়সীমা সেই 35 বছরের সময়সীমাটি তারা চাচ্ছেন। এবং একই সাথে আমরা যেটি আসলে লক্ষ্য করতে পারছি যে সেই দুপুর থেকে তাদের যে আন্দোলন সেই আন্দোলন চললেও সেই আন্দোলনে এখন পর্যন্ত কোনো সহিংস ঘটনা সেটি আসলে ঘটেনি। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকেও তাদেরকে এখানে সরিয়ে দেওয়া বা সড়কের যে বিষয়টি আছে যে সড়ক সচল করা সেটি করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কোনো উপস্থিতিও কিন্তু আসলে এখানে আমরা লক্ষ্য করতে পারিনি। অর্থাৎ সব মিলিয়ে বুঝতে পেরেছি আদিলুর, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আমরা আপডেটগুলো জেনে নেব। চলে যাচ্ছি পরের খবরটিতে। চট্টগ্রামের সীতাকুণ্ডে এসএন কর্পোরেশন নামে শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণে 12 জন দগ্ধ হয়েছেন। দুপুর 12:30টার দিকে কাশেম জুট মিলস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ 12 জনকে প্রথমে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়, পরে আশঙ্কাজনক অবস্থায় 7 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। প্রতিদিনের মতো শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজ কাটার কাজ করছিল শ্রমিকরা। শনিবার দুপুরে জাহাজের পাম্প রুমে লোহার পাত কাটার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হন 12 শ্রমিক। ফায়ার সার্ভিসের সহায়তায় দগ্ধদের উদ্ধার করে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। ড্রাম পাল্টাইতে গেছি, আসল তো বাস্ট হয়ে গেছে, সব জায়গায় ধোয়া হয়ে গেছে। তারপর কোথায় কি হয়েছে আমি বলতে পারি। বাসা প্রায় পাশাপাশি। এখন ফোন আমার ফোন দিয়ে বললো আব্বু একটু সমস্যা হয়ে যায়, তুই একটু মেডিকেলে যা, এটুকুন আমি জানি। তারপর মেডিকেল চলে আসি, আমি অত কিছু জানি না খেতে কি হয়েছে। দগ্ধ সবারই শ্বাসনালী পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বার্ন ইউনিটে আইসিইউ সুবিধা না থাকায় আশঙ্কাজনক কয়েকজনকে পাঠানো হয় ঢাকায়। ওরা ম্যাক্সিমাম আইসিইউ সাপোর্ট লাগবে, তারপর রেসপিরেটরি যেটা আমরা বলি শ্বাসনালী, ওটা মানে পুরাটা ইনহেলেশন হয়েছে, প্রদাহ যেটাকে বলা হয় ওটা করা হয়। দগ্ধদের চিকিৎসায় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে শিপ ব্রেকিং ইয়ার্ড মালিকদের সংগঠন। এটার বিষয়ে আমি এখন এটা তদন্তের বিষয় আছে, তবে বার্ন কেস যারা ঢাকা যাবে সবাই বার্ন কেস, এবং স্বাভাবিক কাজের মধ্যে এই বার্নের ঘটনাটা মানে অগ্নির ঘটনাটা ঘটছে আর কি। আহত শ্রমিকরা সীতাকুণ্ডের শিপ ব্রেকিং ইয়ার্ডে প্রায় 1 বছর ধরে কাজ করছিল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাগুরায় অনুষ্ঠিত হলো সনাতনী হিন্দু সুরক্ষা সম্প্রীতি সমাবেশ। দুপুরে শত্রুজিৎপুরে মহাশ্মশান আশ্রম ও পয়ারি হাজরাতলা মন্দির কমিটির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, সরকার পতনের পর দেশের বিভিন্ন স্থানে হামলা, লুটপাট ও চাঁদাবাজির শিকার হয়েছে হিন্দু সম্প্রদায়। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায়চৌধুরী বলেন, বিএনপি সরকার গঠন করলে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত হবে।
শ্রমিক অসন্তোষে এখনও বন্ধ রয়েছে কমপক্ষে 15টি ওষুধ শিল্প কারখানা। শনিবার কয়েকটি কারখানায় উৎপাদন শুরু হলেও বন্ধ রয়েছে স্কয়ার, ইনসেপ্টা, হেলথ কেয়ারের মতো বড় প্রতিষ্ঠানগুলো। শ্রমিক আন্দোলনে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে টালমাটাল সাভার, আশুলিয়া, গাজীপুরের বিভিন্ন ওষুধ কারখানা। মালিকদের দাবির মুখে কারখানাগুলোর প্রবেশ মুখে সেনা মোতায়েন হলেও কমেনি অস্থিরতা। ওষুধ শিল্প সমিতির নেতা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মুস্তাফিজুর রহমান জানান, ইনসেপ্টা, জেএমআই, হেলথ কেয়ার সহ প্রায় 15টি ওষুধ কারখানা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন তারা। শ্রমিকদের দাবির মুখে বেশিরভাগ কারখানায় এমন কিছু কর্মকর্তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে যাদেরকে ছাড়া কারখানা চালানো অসম্ভব। জিম্মি করেও পদত্যাগ করানো হয়েছে। শিগগিরই কারখানা চালুর বিষয়ে সব মহলের সাথে আলোচনা চলছে। হেপাটাইটিস রোগে আক্রান্ত প্রতি 10 জনের 9 জনই জানেন না যে তারা এ রোগে আক্রান্ত। এর ফলে লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। দুপুরে চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে লিভার কেয়ার সোসাইটি আয়োজিত সেমিনারে একথা জানান চিকিৎসকেরা। বক্তারা বলেন, অনিরাপদ রক্তগ্রহণ, যৌনাচার সহ নানা কারণে হেপাটাইটিসে আক্রান্ত হয় মানুষ। শুরুতেই চিকিৎসা করা গেলে প্রাণঘাতী এ রোগ থেকে বাঁচা সম্ভব বলেও মনে করেন চিকিৎসকেরা। 28 জুলাই সারা বিশ্বে পালিত হয় হেপাটাইটিস দিবস। নাজুক রাজনৈতিক পরিস্থিতির কারণে 7 সেপ্টেম্বর দিবসটি পালন করল লিভার কেয়ার সোসাইটি চট্টগ্রাম। বিধি সংশোধন করে অবৈধভাবে অ্যাডহক চিকিৎসকদের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই দাবি জানায় সংগঠনটি। এ সময় প্রচলিত অন্যান্য ক্যাডারের চাকরিবিধির নিয়ম স্বাস্থ্য ক্যাডারের ক্ষেত্রেও বহাল রাখার দাবি জানানো হয়। অন্য ক্যাডাররা সবশেষ বিসিএস এর পরে সিনিয়রিটি পান, স্বাস্থ্যের ক্ষেত্রেও একই নিয়ম মানার দাবি তাদের। সংবাদ সম্মেলনে জানানো হয়, স্বাস্থ্য ক্যাডারদের অ্যাডহক কর্মকর্তাদের অধীনে আনার সিদ্ধান্ত বাতিল করতে হবে। অ্যাডহক থেকে এন ক্যাডার হওয়ার চিকিৎসকদের 42তম বিসিএস এর পরে তালিকাভুক্ত করার দাবি জানানো হয়। সব ধরনের অবৈধ পদোন্নতি ও পদায়ন বাতিল সহ 5টি দাবি জানায় বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।